বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে আর্থিক বিবরণ অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 সালে 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি সলভ দেওয়ার পর তোমাদের মোটামুটি ঢাকা বোর্ড 2019 থেকে শুরু করে 2023 পর্যন্ত সবগুলো সালের সলভ দেওয়া হয়ে যাবে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, মোহন এন্টারপ্রাইজের 2021 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। এখানে একটা রেয়ামিল দেওয়া আছে, এখান থেকে তোমার অঙ্কটা সলভ করতে হবে। দেখো প্রথমে ক্রয় ও বিক্রয় দেওয়া আছে। ক্রয় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আর বিক্রয় যাবে নেট বিক্রয়ের মধ্যে। আন্তঃপরিবহন এটা বিক্রিত পণ্যের ব্যয়। বেতন ও ভাতা এটা পরিচালন ব্যয়। কর পরিচালন ব্যয়। দস্তরি, এখানে দেখো দস্তরির টাকা দেওয়া আছে দুইটা, একটা ডেবিট পাশে দেওয়া আছে আর একটা ক্রেডিট পাশে দেওয়া আছে। ডেবিট পাশে যে টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত দস্তরি, অর্থাৎ এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। আর ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে এটা প্রাপ্ত দস্তরি, এটা যাবে অন্যান্য আয়ের মধ্যে। এরপরে দেখো মণিহারি দেওয়া আছে 4,000 টাকা, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। ডগ চার্টস এটা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে তোমার যেগুলো প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ সরাসরি ব্যয় সেগুলো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর যেগুলা পরোক্ষ ব্যয় সেগুলো হলো পরিচালন ব্যয়। দেখো এখানে দেওয়া আছে ইজারা ভাড়া ও প্রাপ্ত লভ্যাংশ। ইজারা ভাড়া হচ্ছে পরিচালন ব্যয়, প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে অন্যান্য আয়। এখানে বারটা দেওয়া আছে, বারটা টাকাও দুই পাশে দেওয়া আছে, একটা ডেবিট পাশে আর একটা ক্রেডিট পাশে। যে টাকাটা ডেবিট পাশে দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত বারটা, প্রদত্ত বারটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে, আর প্রাপ্ত বারটা যাবে অন্যান্য আয়ের মধ্যে। এরপর দেখো শেষে দেওয়া আছে মজুত পণ্য 1/1/2021, অর্থাৎ এটা প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমেই দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমেই আসবে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো নিচে সমন্বয় দেওয়া আছে। সমন্বয়ের 1 নম্বরে বলছে অবিকৃত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,30,000 টাকা। অবিকৃত যেটা বিক্রয় করা হয়নি সেটা, অর্থাৎ এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে এখানে সমাপনী মজুত পণ্য আছে 1,30,000 টাকা। 2 নম্বর সমন্বয়ে বলছে ধারে বিক্রয় 10,000 টাকায় এবং ক্রয় 7,000 টাকা হিসাবভুক্ত হয়নি। দেখো এখানে ধারে বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এটা হচ্ছে অলিখিত বিক্রয়। এটা বিক্রয়ের সাথে একবার যোগ হবে, আবার দেনাদারের সাথে যোগ হবে। এরপর আছে ক্রয় 7,000 টাকা, যেটা হিসাবভুক্ত হয়নি, এটা হচ্ছে অলিখিত ক্রয়। এটার কাজ সেম, এটা তোমার ক্রয়ের সাথে একবার যোগ হবে, আবার পাওনাদারের সাথে একবার যোগ হবে, কারণ ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে কিন্তু দেনাদারের সম্পর্ক। কর বাবদ 2500 টাকা বকেয়া রয়েছে, তাহলে এটা পরিচালন ব্যয় করের সাথে যোগ করে দেখাতে হবে, আবার চলতি দায়ের দিকে দেখাতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের দিকে দেখাতে হবে। দেখো ক নম্বর প্রশ্নে বলছে উপরোক্ত তথ্য হতে নিট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই তথ্য থেকে তোমার চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। এরপর বলছে বিশদ আয় বিবরণীর সাহায্যে মোট মুনাফা ও মোট ক্ষতি নির্ণয় করো। মোট মুনাফা অথবা মোট ক্ষতি, যদি তোমার রেজাল্ট মাইনাস ফিগারে আসে সেক্ষেত্রে মোট ক্ষতি হবে, আর প্লাস ফিগারে আসলে সেটা মোট মুনাফা হবে। গ নম্বর বলছে নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। দেখো আমরা প্রথমে দেখব ক নম্বর প্রশ্নের উত্তরটা, নেট চলতি সম্পদ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রথমে লিখবো নিট চলতি সম্পদ নির্ণয়, তারপরে ছকটা দিব বিবরণ টাকা টাকা। এখন দেখব রেয়ামিলের ভিতর কোনো চলতি সম্পদ আছে কিনা। দেখো রেয়ামিলের ভিতর একটা চলতি সম্পদও নাই। সমন্বয়ে অবিকৃত পণ্য মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ এটা সমাপনী মজুত পণ্য 1,30,000 টাকা, এটা চলতি সম্পদ। এটা একবার বিক্রয় থেকে বাদ, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে, আবার চলতি সম্পদের মধ্যে যাবে। আর 2 নম্বর সমন্বয়ে বলছে ধারে বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি, এটা হচ্ছে অলিখিত বিক্রয়। এটা বিক্রয়ের সাথে একবার যোগ হবে, আবার দেনাদার অথবা প্রাপ্য হিসাব, যেটাই দেনাদার হিসাব সেটাই প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে একবার যোগ হবে। তাহলে এখানে সমন্বয় থেকে পাইলাম দুইটা চলতি সম্পদ। দেখো সমাপনী মজুত পণ্য 1,30,000 টাকা,
আর 2 নম্বর সমন্বয় ছিল অলিখিত বিক্রয়। তাহলে প্রাপ্য হিসাব অর্থাৎ এখানে ব্র্যাকেটে লিখে দিবা অলিখিত ধারে বিক্রয় 10,000 টাকা। তাহলে 1,30,000 আর 10,000 যোগ করলে কত হয়? 1,40,000 টাকা। নিট চলতি সম্পদ 1,40,000 টাকা। এরপরে মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করতে বলছে। এটা কি? বিশদ আয় বিবরণী। দেখো প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, এরপর বিশদ আয় বিবরণী। যেহেতু অর্ধেক অংশ করতে বলছে তাহলে এখানে ব্র্যাকেটে আংশিক লিখবো। 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ছক হবে বিবরণ, টাকার ঘর 3টা। প্রথমে বের করবে নিট বিক্রয়। নিট বিক্রয় কেমনে বের করবে? বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে নিট বিক্রয় বের হবে। দেখো এখানে রেওয়ামিলের ভিতর কোনো ফেরত দেওয়া নাই। এর সাথে কি সমন্বয়ে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে সেটা যোগ করতে হবে। যেহেতু এখানে অলিখিত বিক্রয় আছে তাহলে বিক্রয় যোগ অলিখিত বিক্রয়। দেখো বিক্রয় 3,50,000 টাকা, অলিখিত বিক্রয় 10,000 টাকা, তাহলে 3,60,000 টাকা এটা হচ্ছে নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যাবে। দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সর্বপ্রথম আসবে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো রেওয়ামিলের শেষের দিকে আছে প্রারম্ভিক মজুত পণ্য 59,000 টাকা। তাহলে এটা দ্বিতীয় নাম্বার ঘরে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য 59,000 টাকা। এরপরে নিট ক্রয় লিখবো। দেখো প্রথমে ক্রয় লিখবো, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব। রেওয়ামিলের ভিতর কোনো ফেরত নাই, তাহলে সমন্বয়ে দেখবো কোনো অলিখিত ক্রয় আছে কিনা। দেখো এখানে অলিখিত ক্রয় 7,000 টাকা আছে, তাহলে এটা ক্রয়ের সাথে যোগ করে দেখাতে হবে। ক্রয় 2,50,000 টাকা যোগ অলিখিত ক্রয় 7,000 টাকা, তাহলে যোগ করলে কত হচ্ছে? 2,57,000 টাকা। এখন দেখবো কোনো প্রত্যক্ষ ব্যয় বা প্রত্যক্ষ খরচ আছে কিনা। এখানে আন্তঃপরিবহন একটা আছে 20,000 টাকা, এরপর আছে ডক চার্জ আছে 12,000 টাকা। দেখো তাহলে আন্তঃপরিবহন 20,000 টাকা, ডক চার্জ হলো 12,000 টাকা। সবগুলো যোগ করে দ্বিতীয় ঘরের রেজাল্ট নামাবো। তাহলে যোগ করলে কত হয়? 3,48,000 টাকা। এখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দেব। সমাপনী মজুত পণ্যর সমন্বয়ে দেওয়া আছে কত টাকা? 1,30,000 টাকা। তাহলে 3,48,000 থেকে 1,30,000 বাদ দিলে কত হবে? 2,18,000 টাকা। এই 2,18,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। অনেক সময় ক নাম্বার প্রশ্নে চায় বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তখন কিন্তু তোমার এই যে এই অংশটুকু করে দিলে হয়ে যাবে, এইটুকু করে দিলে হয়ে যাবে। দেখো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বের হবে মোট মুনাফা। তাহলে 3,60,000 থেকে 2,18,000 টাকা বাদ দিলে বের হয় কত? 1,42,000 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। এরপর গ নাম্বার বলছে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। এটাও বিশদ আয় বিবরণী, এটা বাকি অংশটুকু। তাহলে এটা কি? প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, এরপর বিশদ আয় বিবরণী। যেহেতু অর্ধেক অংশ খ নাম্বারে করেছি আর অর্ধেক অংশ গ নাম্বার করা লাগবে, তাহলে এটাও আংশিক, ব্র্যাকেটে আংশিক লিখে দিব। এরপর লিখবো কি 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ছকটাও আগের অঙ্কের মধ্যে হবে বিবরণ, টাকা টাকা টাকা। দেখো প্রথমে লিখবো মোট মুনাফা, এটা খ থেকে পেয়েছি। যদি প্রশ্নে মোট মুনাফা দেওয়া থাকে তাহলে এখানে ব্র্যাকেটে লিখবো প্রশ্নে প্রদত্ত। আর প্রশ্ন থেকে না পাইলে যদি আগের অঙ্ক থেকে পাই সেক্ষেত্রে আগের অঙ্ক লিখবো। খ যেহেতু খ নম্বর পেয়েছি তাহলে লিখবো কি খ হতে প্রাপ্ত কত টাকা পাইছি? 1,42,000 টাকা। এখান থেকে বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। দেখব পরিচালন ব্যয় অর্থাৎ পরোক্ষ ব্যয় কোনগুলো আছে। এখানে আছে বেতন ও ভাতা 30,000 টাকা, এটা পরিচালন ব্যয়ে যাবে। কর যাবে, করের সাথে আবার সমন্বয়ে কাজ আছে, বকেয়া আছে 2,500 টাকা, তাহলে করের সাথে 2,500 টাকা যোগ করব। এরপর আছে প্রদত্ত দস্তরি অর্থাৎ ডেবিট পাশে যে টাকাটা এটা আসবে 7,500 টাকা। মণিহারি আছে 4,000 টাকা, এটাও আসবে। ইজারা ভাড়া আছে 6,500 টাকা, এটাও আসবে। আর প্রদত্ত বাট্টা 7,500 টাকা, এটাও আসবে। দেখো পরিচালন ব্যয়ের মধ্যে তাহলে কোনগুলো আসবে? বেতন ও ভাতা 30,000 টাকা, প্রদত্ত দস্তরি 7,500 টাকা, মণিহারি 4,000 টাকা, ইজারা ভাড়া 6,500 টাকা, প্রদত্ত বাট্টা 7,500 টাকা, আর কর ছিল 14,000 টাকা, আর সমন্বয়ে বলছিল 2,500 টাকা বকেয়া আছে, তাহলে বকেয়া কর 2,500 টাকা।
এটা যোগ করতে হবে। তা 14,000 সাথে 2500 যোগ করলে কত হবে? 16,500 টাকা। এই সবগুলো যোগ করে তৃতীয় ঘরে রেজাল্ট নামাবো। সবগুলো যোগ করলে কত হয়? 72,000 টাকা। 1,42,000 থেকে 72,000 বাদ দিলে কত বের হয়? 70,000 টাকা। এটা হচ্ছে পরিচালন মুনাফা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা। এর সাথে যোগ করব অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়। এখন দেখব অন্যান্য আয় কোনগুলো আছে। দেখো এখানে দস্তরিতে টাকা ছিল 2টা। ক্রেডিট পাশেরটা হচ্ছে প্রাপ্ত দস্তরি, এটা অন্যান্য আয়ের মধ্যে যাবে। আয়গুলো সবসময় ক্রেডিট পাশে থাকবে। দেখো এখানে আরেকটা আছে প্রাপ্ত লভ্যাংশ, এটা অন্যান্য আয়ের মধ্যে যাবে 30,000 টাকা। এরপর বাট্টা আছে ক্রেডিট পাশে 12,500 টাকা, এটা প্রাপ্ত বাট্টা। এই তিনটাই অন্যান্য আয়। তাহলে এই তিনটা অন্যান্য আয়ের মধ্যে যাবে। প্রাপ্ত দস্তরি 18,000 টাকা, প্রাপ্ত লভ্যাংশ 30,000 টাকা, প্রাপ্ত বাট্টা হলো 12,500 টাকা, যোগ করলে হচ্ছে 60,500 টাকা। এখান থেকে বাদ দিব অন্যান্য ব্যয়। দেখো রেওয়া মিলের ভিতর কোথাও অন্যান্য ব্যয় নাই, সমন্বয়ের ভিতর কোনো অন্যান্য ব্যয় নেই। তাহলে ওইটাই যোগ করে নিট মুনাফা করে দেব, অর্থাৎ অন্যান্য আয় পরিচালন মুনাফার সাথে যোগ করে নিট মুনাফা করে দেবো। তাহলে 70,000 যোগ 60,500 টাকা যোগ করলে কত হয়? 1,30,500 টাকা। এটা কি? নিট মুনাফা। তো আজকের অঙ্ক এই পর্যন্তই। দেখা হবে আবার সামনের ক্লাসে। আর এই অঙ্কের ভিতরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবো।